আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে জিনের আতঙ্ক। লিখেছেন সোনালী আক্তার চাঁদনী। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। আর গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনা শুরু করি। আমি জানি মিস তানিশা, এটা আপনার 22তম বিয়ের প্রস্তাব। আর এটাও জানে যে প্রত্যেকবারের মতো আপনি এই প্রস্তাবটাকেও নারাজ করে দিয়েছেন। কিন্তু প্রতিবার এইভাবে বিয়ের প্রস্তাবগুলোকে না করে দেওয়ার কারণটা আমার অজানা। আর সেটা জানার জন্যই জোরপূর্বক আপনাকে এখানে আসতে বলেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ভোরকৃষ্ণ প্রশ্নবোধক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছে ইদ্রিস। তার এমন প্রশ্নে যেন ভীষণ রকম অস্তিত্বে পড়ে গেল তানিশা। তার অঙ্গিভঙ্গি দেখে বেশ ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। তবুও তিনি নাসরবান্দার মতো প্রশ্নবোধক দৃষ্টিতে বেশ রাগীভাবে তাকিয়ে আছেন তানিশার দিকে। এবার তানিশা নড়চড়ে বসলো। এইদিকে ওইদিকে চোখ বুলে জানালার বাইরের দিকে অসহায় চোখে তাকিয়ে থেকে গভীর গলায় বলে উঠল, দেখুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য নই। আর তাছাড়া আপনি কেমন পুরুষ মানুষ যে আমি বিয়ের ব্যাপারে না করে দেওয়ার পরেও বেহার মতো কেন আবার নতুন করে আমার সাথে দেখা করতে চেয়েছেন? দয়া করে এই বিয়ের ব্যাপারে আর কোনো কথা বলবেন না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা বলেই ওটা দাঁড়ানোর জন্য উদ্দেশ্য হলো তানিশা। সাথে সাথে বেশ রাগী গলায় হুকার ছেড়ে ইদ্রিস বলে উঠল, ভুলে যাবেন না মিস তানিশা, আপনার বাবা আমার অফিসের আমার আন্ডারে চাকরি করেন। তাই আমার সাথে এইভাবে কথা বলার আগে একবার ভেবে চিনতে বলবেন। আমার একটা ইশারায় আপনার পুরো পরিবার পথে বসে যেতে পারে। এবার বেশ অস্তিত্বে পড়ে গেল তানিশা। কি করবে বুঝে পারছেন না সে, তাই চুপ করে জানালার বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখে কোনো রকম কথা নেই, চোখ দুটো টলমল করছে, যেন এখন বৃষ্টি ঝরে পড়বে। ব্যাপারটা খেয়াল হতেই নিজেকে যতটা সম্ভব শান্ত করে নেয় ইদ্রিস। তারপর হালকা গলায় কাশি দিয়ে শান্ত গলায় আবার বলতে শুরু করে, সরি, আমার এইভাবে কথা বলাটা উচিত হয়নি। আসলে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। এইটুকু বলে একটু থামলো। তারপর দম নিয়ে আবারও বলতে শুরু করলো, সে যাই হোক, আমি শুধু আপনার কাছ থেকে একটা কথাই জানতে চাই, আপনি এই বিয়ের প্রস্তাবটা কেন ফিরিয়ে দিয়েছেন? ওর কথার উত্তরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তানিশা। তারপর জানালার দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি জানি আপনি চাইলেও আমার বাবার চাকরি খেয়ে নিতে পারেন, আমার পরিবারকে পথে বসাতে পারেন, কিন্তু তবুও আমার এই বিয়েটা করা সম্ভব নয়। আপনি আমার চাইতে আরও অনেক সুন্দর এবং ভালো মেয়ে পেয়ে যাবেন বিয়ে করার জন্য। তাই দয়া করে এই ব্যাপারে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আমি বিয়ে করতে পারবো না। কথাগুলো বলেই আবারও জানলা দিয়ে বাইরের দিকে চোখ রাখলো তানিশা। ওর এমন হেলোসেনো পানা কথা শুনে বেশ রাগ হলো উদ্দেশ্যের। রাগে যেন মাথা ফেটে যেতে লাগলো তার। এই প্রথম সে কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তা আবার সেই ইচ্ছায়। আর এই মেয়ে কিনা তাকে এক কথায় নারাজ করে দিচ্ছে। এটা যেন কিছুতেই মেনে নেওয়ার মতো নয়। তাই উঠে দাঁড়িয়ে হুকার ছেড়ে বলল, আমাকে না করে দেওয়ার স্পর্ধা কোথায় থেকে পেলেন আপনি? আপনি জানেন না আমি চাইলে আপনার পরিবারের কত বড় ক্ষতি করে দিতে পারি, কিন্তু আমি এমনটা করব না। আপনাকে ভাবার জন্য আজকের দিনটা সময় দিলাম। কালকের মধ্যে আপনি আমাকে জানাবেন কেন আপনি বিয়ে করতে রাজি নন। যথাযথ কোনো কারণ খুঁজে পেলে আমি নিজেই আপনাকে বিয়ে করব না। তাই ভেবে চিনতে উত্তর দিয়েন। ইদ্রিসের হুঙ্কার কেঁপে উঠল তানিশা। কাঁপা কাঁপা হাতে নিজের ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো। তারপর মাথা নিচু করে তার সামনে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। যাওয়ার আগে পিছন ফিরে আবারও সেই জানলার বাইরের দিকে
একবার ভয়াত্মক চোখে তাকিয়ে টলমলো চোখ নিয়ে বেরিয়ে গেল। তানিশা চলে যেতেই ইদ্রিস জানালার পাশে গিয়ে বাইরের দিকে দৃষ্টি রাখলো। সে দেখলো জানালার বাইরে গাছের উপর থেকে একটি বড় সাইজের কালো কুসকুসে রঙের কাক উড়ে গেল। সেই দিকে পাত্তা না দিয়ে রাগে কটমট করতে লাগলো সে। জীবনের প্রথম কাউকে ভালো লেগেছে তার, তাই ইচ্ছাকৃতভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আর সে কিনা মুখের উপর না করে দিল। এতে যেন ভীষণ রকম অপমান বোধ হলো তার। সে কিছুতেই মেনে নিতে পারছে না তাকে কোনো মেয়ে না করতে পারে। কোন দিক থেকে কমতি আছে তার যে মেয়ে তাকে না করে দিল? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে, কারণটা তার জানতেই হবে। ইদ্রিসের ওইখান থেকে বাসায় ফিরতে তানিশার বাবা তালহা শেখ থামালেন তাকে। দরজার কাছে দাঁড়ানো অবস্থায় বেশ গভীর গলায় জিজ্ঞাসা করলেন, তানিশা, কি সিদ্ধান্ত নিলে তুমি? এই বিয়েতে কি তুমি রাজি? পিতার এমন গভীর গলার কথা শুনে বেশ কান্না পেল তানিশার। তবুও সে নিজেকে কন্ট্রোল করে পিতার পাশ কাটিয়ে বাসার মধ্যে প্রবেশ করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তালহা শেখ তাকে পেছন থেকে ডেকে আবারও জিজ্ঞাসা করলেন, দিন দিন তুমি এতটা অভদ্র আর বেয়াদব হয়ে যাচ্ছ, সেটা আমি কল্পনা করতে পারিনি তানিশা। বাবার কথার উত্তর না দিয়ে এইভাবে মুখ লুকিয়ে কোন স্পর্ধায় রুমে চলে যাচ্ছ? আজকে আমাকে সব কথার উত্তর দিয়ে তারপর ভেতরে যাবে, নইলে এই বাসা তোমার আর কোনো ঠাঁই নেই। ওনার এমন কথায় বুকটা যেন কেঁপে উঠল তানিশার। সে পিছন দিক ঘুরে মাথা নিচু করে ফুলে ঠাস করে বসে পড়ল। তারপর অঝোরের ধারায় কান্না করতে শুরু করলো। হঠাৎ তার এমন আচরণে বুকটা যেন কেঁপে উঠল তালহা শেখের। সে ভাবতেও পারেনি তার মেয়ে এমন করবে। তিনি বেশ ব্যস্ত হয়ে তানিশার কাছে এগিয়ে আসলেন। সামনে বসে গালে হাত রেখে মমতা ভরা কণ্ঠে বললেন, এইভাবে কাঁদছে কেন তানিশা মা? বলো আমাকে, কি হয়েছে তোমার? কেন তুমি এইভাবে বারবার প্রত্যেকটা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ? ইদ্রিসের মতো একটি ছেলেকে না করে দেওয়ার কারণটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তোমার সাথে এইভাবে কথা বলার জন্য আমি নিজেও কম কষ্ট পাচ্ছি না। আমাকে সব কিছু খুলে বলো, কি সমস্যা তোমার? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? কথাটা বলতেই ওনার দিকে চোখ তুলে তাকালো তানিশা। তারপর কান্না করতে করতে অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ বাবা, এমন কথা বলো না। আমাকে তুমি কখনো এমন শিক্ষা দাওনি যে আমি কারো সাথে অবৈধ সম্পর্ক জড়াবো বা কারো সাথে প্রেমের নামে বেহায়াপনায় লিপ্ত হব। আমি কাউকে ভালোবাসি না বাবা, কিন্তু তবুও আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ও সব কিছু শেষ করে দিবে বাবা, ও কাউকে বাঁচতে দেবে না। কথাটা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ল তানিশা। তার মুখে এমন কথা শুনে যেন আটকে উঠল তালহা শেখ। সে কিছুতেই বুঝতে পারছে না তানিশা কার কথা বলছে। তাই সে উত্তেজিত হয়ে তানিশাকে জিজ্ঞাসা করলো, তুমি কার কথা বলছো তানিশা? কে সব কিছু ধ্বংস করে দেবে? একবার তার নামটা বলো, আমি দেখে ছাড়বো কার এত বড় সাহস যে আমার মেয়েকে ভয় দেখিয়ে রেখেছে। কে সেই বদমাশ লোক? তালহা শেখের কথার উত্তরে তানিশা কিছু বলতে যাবে, তখনই দরজা দিয়ে বাইরের দিকে নজর পড়ল তার। কিছু একটা দেখে দ্রুত নিজের চোখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো সে। গভীর গলায় বলতে শুরু করে, আমি তোমাকে কোনো কিছুই বলতে পারবো না বাবা, শুধু একটা কথাই শুনে রাখো, আমাকে তুমি কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি কাউকে বিয়ে করতে পারবো না, কাউকে না। সারা জীবন এইভাবেই থাকবো। যদি তোমার আমার ভরণ পোষণ করতে না পারো তাহলে বলে দিও, নিজেকে যতটুকু ব্যবস্থা করার দরকার নিজেই করে নিব, তবু আমাকে কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো না। কথাগুলো বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় তানিশা। তার এমন কথা এবং কাণ্ডই যেন হতভম্ব হয়ে যান তালহা শেখ। সে কিছুতেই বুঝতে পারছে না তার মেয়ে হঠাৎ এমন কথাবার্তার কারণ। একবার তার মনে হচ্ছে বিয়ে করবে না বলে তানিশা এমন নাটক করছে, কিন্তু তার মেয়ে তো এমন নয়। সে তার মেয়েকে ভালোভাবেই চেনে। ছোটবেলা থেকেই মা মরা মেয়েটাকে নিজের কোলে পিঠে করে বড় করেছে সে। বাবার কথার অবাধ্য সে কখনোই হয়নি। বাবা ছিলেন
তার সবচাইতে কাছের প্রিয় একজন বন্ধু। এমন কোনো কথা নেই যে সে তার বাবার সাথে শেয়ার করতো না। তাহলে হঠাৎ করে তার এমন পরিবর্তন কেন? কথাগুলো ভেবে যেন অজানা ভয়ে বারবার কেঁপে উঠল তালহা শেখের হৃদয়। সে কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। একমাত্র মেয়ের এমন অবস্থা তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বোরকা খুলে সোফার উপর সরে মারল তানিশা। তারপর বিছানার উপর হয়ে শুয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সে তো নিজের মনের কথা কাউকে বোঝাতে পারছে না। কতটা কষ্ট এবং যন্ত্রণা চেপে রেখেছে মনে, না পারছে কাউকে বোঝাতে, না পারছে সহ্য করতে। তার সুখের জীবনটা এইভাবে হঠাৎ করে তছনছ হয়ে যাবে সে কখনো কল্পনাও ভাবেনি। যেই বাবার মতের বিরুদ্ধে কখনো সে টু শব্দও করেনি, আর সেই বাবার মুখের উপর এভাবে কথা বলতে যেন অন্তরটা বারবার কেঁপে উঠল তার। বারবার ইচ্ছা করছিল নিজে শেষ করে দিতে। যেই মানুষটাকে 2 বছর আগেই প্রথম দেখাতেই মনে মনে ভালো লেগে গিয়েছিল, তার সাথেই ঘর বাঁধার স্বপ্ন বুনিয়েছিল মনে মনে, তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেও ও যেন বারবার কলিজা ফেটে কান্না আসছিল তার। কিন্তু সেটা কাউকে বোঝাতে পারছে না সে। হঠাৎ বন্ধ রুমের মধ্যে কারো বিকট হাসির শব্দেই ধ্যান ভাঙল তানিশার। সে ভয়ে জড়সড় হয়ে উঠে বসে রুমের চারপাশে তাকিয়ে দেখে তার পুরো রুমটা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, যেন রুমের মাঝে কোনো পলিটেকের টায়ার পোড়ানো হচ্ছে। এমন অন্ধকার ছেয়ে গেছে চারিদিকে, সাথে তীব্র গন্ধ যেন দম বন্ধ হয়ে বমে চলে আসছে তানিশার। তার আর বুঝতে বাকি রয় না তার সাথে এখন কি হতে চলেছে। ভয়ে যেন বুকের ভিতরের হৃদয় স্পেনটা বাইরে বেরিয়ে আসতে চাইছে তার। সে চোখ বন্ধ করে এক মনে দোয়া দূরত পড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ভয়ের কারণে দোয়া দূরত এই মুহূর্তে ভুলে গিয়েছে সে। যত সময় এগোচ্ছে ধোঁয়াগুলো যেন ক্রমে আরও বেড়ে যাচ্ছে, সেই সাথে বিকট হাসির শব্দটাও তীব্র থেকে তীব্র হচ্ছে। এমন অবস্থা হয়েছে যেন কান ফেটে যাবে তানিশার। সে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে যেন বোবাতে পরিণত হয়েছে। এইবার কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। তাই দ্রুত পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে নিয়ে ভয় কমানোর বিধার চেষ্টা করলো। তখনই চারিদিকে হাসির শব্দটা বন্ধ হয়ে গেল। সেই সাথে সামনে থাকা ধোঁয়াগুলো কুণ্ডি পাকিয়ে একটি অদ্ভুত রকমের মানুষের মতো অবয় ধারণ করলো। অবয়টা মানুষের মতো দেখতে হলেও তার মাথা বিকট বড় 2টা শিং, সেই সাথে পেছনের একটা কাঁটাযুক্ত লম্বা লেজ। তবে অবয়টা শুধুই একটা কালো ছায়া মাত্র, পুরোপুরি মানুষের মতল নয়, কিন্তু চোখ দুটো আগুনের মতো জল করে জ্বলছে। বিশাল বড় বড় শুনো চিকন দাঁত দিয়ে মুখ ভর্তি। কি বিব্রত তার চেহারা, উফ, অসম্ভব ভয়ঙ্কর দেখতে। যে কেউ একে হঠাৎ দেখলেই হয়তো কলিজা ফেটে মৃত্যুবরণ করবে। অবয়টা ধীরে ধীরে তানিশার দিকে এগিয়ে আসতে লাগলো। এতে যেন ভয়ে আরও গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তানিশা। সে যতটা সম্ভব পেছাতে খাটের সাথে একদম চেপে বসলো। তাকে এমন ভয় পেতে দেখে আবারও অষ্টসুরে হাসতে লাগলো সামনে থাকা ধোয়ার কুণ্ডিতে পাকানো অবয়টা। এইভাবে বেশ কিছুটা সময় হেসে তানিশা থেকে প্রায় 2 ফুট দূরে দাঁড়িয়ে কর্কর গলায় বলতে লাগলো, বেশ করেছি, এইভাবে সব বিয়ে ভেঙে দিব। কাউকে বিয়ে করবি না তুই, মনে রাখিস, তুই শুধু আমার। তোর সব কিছুর উপর শুধু আমার অধিকার। অন্য কারোর কথা চিন্তা করলে তাকে তো মারবই, সেই সাথে তোর বাবাকেও শেষ করে দেব। আর তোর সাথে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তাই সব সহ নিজের ভালো চাস তো আমার কথা মেনে চলবি। খুব দ্রুতই আমি তোকে সাথে নিয়ে যাব, আর কখনো পৃথিবীতে ফিরে আসবো না, শুধু সময়ের অপেক্ষা। আর ওই ছেলেকে তো আমি দেখে নিব, ওর সাহস হয় কী করে তুই বিয়ে করার কথা না করে দেওয়ার পরেও আবার তোকে ডেকে নিয়ে যাওয়ায়। আজ রাতে ওকে শেষ করে দেব আমি। কথাগুলো বলেই অষ্টসুরে হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে গেল অবয়টা। তানিশা অবয়টার কথা শুনে ভয়ে কুঁড়ে উঠল। তবে এই ভয়টা নিজের জন্য নয়, ইদ্রিসের জন্য। তবে কি শয়তানটা ইদ্রিসকে মেরে ফেলবে
বাকি দুজনের মতো। কথাটা ভাবতেই ভয়ে সিদ্ধারা বেশ শীতলস্রোত বয়ে গেল তানিশার। সে কিছু না ভেবে দ্রুত বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো আর মনে মনে সিদ্ধান্ত নিল সে ইদ্দেশের কাছে যাবে। তাকে কিছুতেই বাকি দুজনের মতো মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না তানিশা। কথাগুলো ভেবেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তারপর ছুটে গেল বাড়ির মেন দরজার দিকে, কিন্তু দরজার কাছে যেতেই খেয়াল করলো বাইরে থেকে লাগিয়ে দেওয়া। তালহা শেখ বাইরে যাওয়ার আগে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে গেছেন। তানিশা ভীষণ টেনশনে পড়ে গেল। এখন কি করবে সেটা ভেবে যেন পাগল পাড়া অবস্থা তার। সে কিছুক্ষণ দরজা খোলার বৃথা চেষ্টা করেও আবার দৌড়ে নিজের রুমে ফিরে এলো। সোফার উপর থেকে ব্যাগটা নিয়ে তার ভিতর থেকে মোবাইল বের করে দ্রুত বাবার নম্বরে কল দিল, কিন্তু না, তার বাবা কিছুতেই ফোন তুলছে না। এইভাবে প্রায় 6-7 বার ফোন করার পরেও কোনো লাভ হলো না। এবার ভীষণ রকম ভেঙে পড়ল তানিশা। কি করবে কিছুই মাথায় ঢুকছে না তার। এইদিকে ইদ্রিসের নাম্বারটাও জানা নেই। জানলার বাইরে তাকিয়ে দেখলো সন্ধ্যা হয়ে গেছে। সে ভালো করে জানে সন্ধ্যার পরেই ওই জিন ইদ্রিসকে মারার চেষ্টা করবে, কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারবে না তানিশা। সে যেইভাবেই হোক ইদ্রিসকে বাঁচাবে, এতে যদি নিজের পেরানো যায় তাও যাবে। তাই আর কোনো কিছু চিন্তা না করে আলমারি থেকে একটি শাড়ি নিয়ে দ্রুত ছাদের উদ্দেশ্যে চলে গেল সে। ছাদের রেলিংয়ের সাথে সেটা ভালো করে বেঁধে সেটা ধরে ধরে নিচে নামার জন্য প্রস্তুতি নিল, কিন্তু যখনই শাড়ি ধরে এক পা নিচের দিকে নামাবে হঠাৎ তার হাত ফসকে নিচে পড়ে যেতে নিল তানিশা। সে ভাবলো তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সে হয়তো আর বাঁচতে পারবে না। কারণ সে যেখানে পড়ে যাচ্ছে তার ঠিক নিচেই অনেক বড় বড় তার কাটা লাগানো আছে দেওয়ালের সাথে, যার উপর পড়লে নির্ঘাত মৃত্যু। মৃত্যুর ভয়ে চোখ বন্ধ করে নিল তানিশা, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো সে হাওয়ায় ভাসছে। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখলো তার কাটা থেকে ঠিক 1 ফুট উপরে হাওয়ায় ভেসে আছে সে। এটা দেখেই ভয়ে শুকনো ঢোক গিলল তানিশা। একটু পরে আশেপাশ থেকে বিকট গর্জনের শব্দে ভেসে এলো। তানিশা আবারও ভয়ে কিছু চোখ বন্ধ করে নিল। সে জানে এবার তার সাথে কি হতে চলছে। গর্জন শোনার পাশাপাশি সে খেয়াল করলো তাকে যেন হাওয়ায় ভাসিয়ে উপর দিকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। সে আবারও চোখ মেলে আশেপাশে তাকালো, দেখলো সে হাওয়ার সাথে ভাসতে ভাসতে ছাদের উপর ফিরে যাচ্ছে। ছাদের উপর ওঠার পর সে সোজা হয়ে দাঁড়াতেই সামনে সেই ভয়ঙ্কর অবয়টা উপস্থিত হলো আর হুকার ছেড়ে বলল, তোর সাহস হয় কি করে আত্মহত্যার চেষ্টা করার? তুই কি ভুলে গেছিস আমি তোকে কি বলে গিয়েছিলাম? তুই কি চাস আমি তোর বাবাকে শেষ করে ফেলি? জিনের হুয়াকারে কেঁপে উঠল তানিশা। সে 2 পা পিছিয়ে গিয়ে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এই মুহূর্তে তার ভয় পেলে চলবে না। আর তাছাড়া সে একটা জিনিস ভেবে খুশি হলো, তা হলো জিনটা বুঝতে পারেনি সে কেন এখান থেকে এইভাবে নামতে চাচ্ছিল, বরং জিন ভেবেছে সে আত্মহত্যার চেষ্টা করছিল। তাই যতটা সম্ভব নিজের ভয় দমন করার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন, আমি আত্মহত্যার চেষ্টা করছিলাম না। আসলে বাবা বাইরে যাওয়ার সময় ভুলে দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেছে। আমার প্রচণ্ড খিদা পেয়েছে আর বাসায় কোনো খাবার নেই, তাই খাবার আনার জন্য এখান থেকে নামার চেষ্টা করছিলাম, এছাড়া কিছুই নয়। আর নামতে গিয়ে হাত ফসকে পড়ে গেছি। কথাগুলো বলেই ভয়ে শুকনো ঢোক গিলল তানিশা। সে জানে না তার এই যুক্তি আদৌ জিন কি মেনে নেবে কি না, তাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর কথা শুনে জিনটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কিছু একটা ভেবে শান্ত গলায় বলল, তোর খিদা পেয়েছে, তুই আমার কেন ডাকলি না? বল কি খাবি তুই? জিনের কথা শুনে এবার কি খাওয়ার কথা বলবে ভেবে পাচ্ছে না তানিশা, তাই চট জলদি বলে উঠল, মিষ্টি খাবো, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে আমার। ওর কথা শুনে হো হো করে হাসতে লাগলো অবয়টি। তারপর হাসি থামিয়ে গভীর গলায় বলল, মিষ্টি আমারও ভীষণ প্রিয়, দাঁড়া এক্ষুনি তোর জন্য মিষ্টি এনে দিচ্ছি। কথাটা বলেই অদৃশ্য হয়ে গেল জিন। 5 মিনিটের মধ্যে একটি বড় কাঁসার থালায় পুরো করে মিষ্টি নিয়ে ফিরে আসলো সে।
সেটা দেখে তানিশার চোখ যেন ছানা ভরা। এই মুহূর্তে কেন জানি না জিনটার কার্যকলাপ তাকে খুব একটা ভয় লাগছে না। তানিশা এবার মনে সাহস জুগিয়ে থালাটা হাতে নিল। তারপর শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি তো আমার কখনো ক্ষতি করবেন না, তাই না? তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আপনি ইদ্রিস স্যারকে মারবেন না। আমি ওনাকে বিয়ে করব না, আর উনিও দ্বিতীয়বার আমাকে বিয়ে করার কথা বলবে না। শুধু দয়া করে আপনি ওনাকে মারবেন না প্লিজ। আপনি এর আগেও আমার জন্য দুইজনকে মেরেছেন। আমি চাই না আর কারো প্রাণ আমার জন্য শেষ হয়ে যাক। এইটুকু দয়া করুন আমার উপর। ওর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবলো জিন। তারপর গভীর গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে মারবো না, কিন্তু আমার একটা সত্য আছে। কোন কি সত্য? তুই আজ থেকে কোনো প্রকার দোয়া দুরুদ পড়বি না, নামাজ পড়বি না, বেপর্দায় চলাফেরা করবি, আর তোর শরীরে যে তাবিজটা বাঁধা ছিল সেটা আগুনে জ্বালিয়ে দিবি। এই কাজগুলো করতে পারলেই আমি ওই ইদ্রিসকে মারবো না। জিনের এমন সত্ত্বে যেন হতভঙ্গ হয়ে গেল তানিশা। তবে সে বেশ ভালোভাবে বুঝতে পারছে দোয়া দুরুদ আর ঠিক মতো নামাজ পড়ার কারণেই জিনটা তার কাছে আসতে পারছে না, শুধু দূর থেকেই ধমকে ধামকে দেয়। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে এই সত্য কখনোই মেনে নেওয়া যাবে না। এই সত্য মেনে নিলে জিনের চাইতে বড় কোনো ক্ষতি করে দিতে পারে। কিন্তু এখন ওর কথা মেনে না নিলে যদি ইদ্রিসকে মেরে ফেলে, কি করবে কি বলবে দোটানায় পড়ে গেল তানিশা। এবার জিনের আতঙ্কে হৃদয় কাঁপতে শুরু করলো তার। তখনই জিন আবারও হুকার ছেড়ে বলল, কি হলো বল, তুই আমার সত্যে রাজি আছিস নাকি এক্ষুনি গিয়ে আমি ওই ইদ্রিসকে মেরে ফেলবো? জিনের কথায় তানিশা কিছু বলবে তার আগে সিঁড়ি বেয়ে কারো ছাদে আসার শব্দ শুনতে পেল। সাথে সাথে জিনটা অদৃশ্য হয়ে গেল। তানিশা সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো তালহা শেখ এগিয়ে আসছেন। ওনাকে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তানিশা। একটুর জন্য জিনের কাছে ধরা খেতে খেতে বেঁচে গেল সে। তালহা শেখ ছাদের উপর উঠে তানিশার দিকে ভুরু কুঁচকে তাকালেন। ওর হাতে থাকা মিষ্টির প্লেটটা দেখে বেশ চমকে উঠলেন তিনি। তালহা শেখ দ্রুত মেয়ের কাছে এগিয়ে এসে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, তানিশা, এই মিষ্টির থালা কোথায় পেলে তুমি? আর এতগুলো মিষ্টি কোথায় থেকে আসলো তোমার কাছে? ওনার এমন উত্তেজিত হয়ে প্রশ্ন করতে দেখে তানিশা বেশ চমকে উঠলেন। কি বলবে ভেবে পাচ্ছে না সে। এইবার তো বাবার কাছে ধরা খেয়েই গেছে, এখন বাবার থেকে কিভাবে কাটিয়ে নেয় ব্যাপারটা। তানিশা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ওকে থামিয়ে দিয়ে তালহা শেখ আবারও বলে উঠলেন, তানিশা, কোনো রকম মিথ্যা কথা বলার চেষ্টা করো না। সত্য করে বলো, এই মিষ্টির প্লেট তোমার হাতে কোথায় থেকে এলো? আর এতক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? ওনার কথার উত্তরে বেশ ঘাবড়ে গেলেন তানিশা। জোরপূর্বক হাসার চেষ্টা করেও কিছুটা ভয়ত গলায় নিচের দিকে তাকিয়ে বলল, আসলে বাবা, তুমি যাওয়ার সময় দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেছিলে, তাই আমি ছাদে এসেছিলাম ফুল গাছগুলো দেখতে। আর তখনই আমার চোখ পড়ল এই মিষ্টির থালায়। পরে ভাবলাম তুমি হয়তো ভুল করে রেখে গিয়েছিলে, তাই এগুলো নিয়ে যাচ্ছিলাম আর তুমি এলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তালহা শেখের দিকে ফিরে তাকালো তানিশা। কিন্তু বাবার দৃষ্টি দেখে মনে হচ্ছে না যে উনি কথাগুলো আদৌ বিশ্বাস করেছেন। এক পলকে বাবার চোখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল তানিশা। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে মেয়ের দিকে তৃপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন তালহা শেখ। তারপর আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পর ওর হাত ধরে গভীর গলায় বললেন, আর এক মুহূর্ত ছাদে দাঁড়াবে না, আমার সাথে নিচে চলো, কথা আছে তোমার সাথে। আর এই মিষ্টির থালাটা এখানে রেখে যাবে, খবরদার ভুলে এখান থেকে একটা মিষ্টিও মুখে নিবা না। কথাটা বলতেই হাত থেকে মিষ্টির থালাটা ছাদের উপর রেখে তানিশাকে নিয়ে নিচে নেমে এলেন তালহা শেখ। আসার সময় ছাদের দরজাটা বেশ ভালোভাবে তালা লাগিয়ে দিয়ে আসলেন। বাবার এমন কথা এবং কাণ্ড কেন জানি তানিশার মনে হচ্ছে তার বাবা ভীষণ ভয় পেয়ে রয়েছেন। ভয়ে যেন হাত পা কাঁপছে ওনার, কিন্তু তবুও তানিশা কোনো প্রশ্ন করলো না। সোজা বাবার সাথে নিচে নেমে এলো। তানিশাকে নিয়ে নিজের রুমে চলে গেলেন তালহা শেখ।
ওকে বিছানার উপর বসতে বলে নিজেও তানিশার মুখোমুখি বসলেন। কিছুক্ষণ এক নজরে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। তানিশা পারছে না তার বাবার চোখের দিকে তাকিয়ে থাকতে, তাই সে নিচের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন। এইভাবে বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর তালহা শেখ মুখ খুললেন, গভীর গলায় প্রশ্ন করলেন, আমি ভালো করে জানি তানিশা, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারবা না। আর ছাদের উপর তুমি যে কথাগুলো বলেছো সবগুলো যে মিথ্যা কথা এটা আমি ভালো করেই জানি। সত্যি করে বলো, ওই মিষ্টির থালা ওইখানে কোথায় থেকে আসলো? আর তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার কাছে আর কিছু লুকিও না। যদি নিজের এবং আমার ভালো চাও তাহলে সব কিছু খুলে বলো। কথাগুলো বলেই আতঙ্কিত চোখে তানিশার দিকে তাকিয়ে রইলেন তালহা শেখ। ওনার চোখের দিকে তাকিয়ে তানিয়া কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর ওনার কাছে সত্যি কথা বলে দিলে জিন বলেছে ওনাকে তখনই শেষ করে দেবে, ওনার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। তাই সে সত্য কথা বলতে পারবে না। এবার বিষণ্ণ মস্তিষ্কে পড়ে গেলেন তানিশা। শেষে কোনো উপায় না দেখে ফুপিয়ে কান্না করতে শুরু করলো। তার কান্নাও যেন তালহা শেখের মন গলাতে পারল না। তিনি আগের চাইতেও আরও বেশি গভীর সুরে রাগীভাবে বলে উঠলেন, তানিশা, এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। সব সত্যি কথা বলো আমাকে, আর কিছু লুকিও না। তোমার ছোট্ট একটা ভুল সিদ্ধান্তর কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে। তোমার কিছু হলে আমি কী নিয়ে বাঁচবো বলতে পারো? ছোট্টবেলায় তোমার মা মারা যাওয়ার পর সৎমা এলে তোমার কষ্ট হবে ভেবে আমি আর কাউকে বিয়ে করিনি। তোমাকে মা বাবা দুজনের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছি। আমি চাই না তোমার জীবনেও তোমার মায়ের মতো কোনো অঘটন ঘটুক। তাই সব কিছু আমাকে খুলে বলো তানিশা, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। এখন কিভাবে বাবাকে সত্য না বলে থাকবে সে? মিথ্যা বলার রাস্তাটাও যেন এখন তার জন্য বন্ধ, সেটা ভালোভাবে বুঝতে পারছে তানিশা। কিন্তু বলে দিলে যদি তার বাবার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না সে। হঠাৎ তানিশা খেয়াল করলো তার বাবার পেছনে সেই ধোয়ার অবয়টা দাঁড়িয়ে আছে। রাগে যেন সাপের মতো ফোঁসফোঁস করছে সে। ভয়ে তানিশার অন্তরটা কেঁপে উঠল, তার মাথা ঘুরতে শুরু করলো, সারা শরীর ধরধর করে ঘামতে লাগলো। সে বাবা বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। সকালে তীব্র রোদ এসে চোখে পড়তে জ্ঞান ফিরে আসলো তানিশা। সে বন্ধ চোখে উঠে বসে, মাথাটা ভীষণ ভারী হয়ে আসছে তার। ধীরে ধীরে চোখ খুলে চারিদিকে তাকাতেই খেয়াল করে সে তালহা শেখের রুমে ঘুমিয়েছিল এতক্ষণ। জানলার পর্দার ফাঁক দিয়ে রোদ এসে চোখে লাগতেই ঘুম ভেঙে যায় তার। কিছুটা সময় নিয়ে ভাবনায় বসে যায় সে। রাতের কথাগুলো ধীরে ধীরে খেয়াল আসতেই যেন আতঙ্কে ছেয়ে যায় তানিশার মন। তখনই তার খেয়াল হয় রুমের বাইরে অনেক গুনগুন চলছে, যেন বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা। অজানা এক ভয়ে হৃদয়স্পন্দে কেঁপে ওঠে তানিশার। তবে কি ওর বাবার কিছু হয়ে গেছে? ওই জিনটা কি ওর বাবার কোনো ক্ষতি করে দিয়েছে? কথাগুলো ভাবতেই যেন হাত পা ঠান্ডা হয়ে যায় তার। সে দ্রুত বিছানা থেকে নেমে বাইরে যাওয়ার জন্য উদ্যয় হলো। তখনই দরজা ঠেলে রুমের মধ্যে প্রবেশ করলো তালহা শেখ। নিজের বাবাকে সুস্থ শরীরে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল তানিশা। উত্তেজিত হয়ে বাবার কাছে এগিয়ে গিয়ে বাবার শরীরে হাত বুলাতে বুলাতে বলল, বাবা, তুমি ঠিক আছো তো? তোমার কোনো কিছু হয়নি তো? ও তোমার কোনো ক্ষতি করেনি তো? তুমি জানো জ্ঞান ফিরে তোমায় দেখতে না পেয়ে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। কথাগুলো এক নাগারে বলেই করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তালহা শেখের দিকে, কিন্তু তার মাঝে কোনো রকম হেলদোল দেখা যায় না। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে এক নজরে তাকিয়ে আছে তানিশার দিকে। বাবার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তানিশা কিছু বলতে যাবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে তালহা শেখ বলে উঠল, ভালো হয়েছে যে তুমি উঠে গেছো। বাইরে গুনগান শুনতে পাচ্ছ? বাইরে তোমার বিয়ের আয়োজন চলছে। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমি তোমার বান্ধবীদের পাঠিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই তানিশাকে কিছু বলার সুযোগ না দিয়েই রুম থেকে বের হয়ে যান তালহা শেখ। তানিয়া যেন হতভম্বর মতল সেখানে দাঁড়িয়ে থাকে। তার বাবা কি বলে গেল কিছুই যেন তার বোধগম্য হচ্ছে না।
যেন এইসব কিছুই স্বপ্ন দেখছে সে। সেখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো তানিশা। তারপর দরজার দিকে পা বাড়ায়। তাকে দেখতে হবে তার বাবা যেটা বলে গেল সেটা সত্যি কি না। কিন্তু সে বাইরে বের হওয়ার আগে তার বান্ধবী রুমের মধ্যে ঢুকে পড়ল। তাকে ঘিরে ধরে এক নাগের প্রশ্ন করতে থাকে, কিরে তানু, তুই এতটা স্বার্থপর কবে থেকে হলি বলতো? এত বড় একটা খবর অথচ আমাদের জানাসনি। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিস নিজের ক্রাশের সাথে। আজকে সকালে যদি আঙ্কেল ফোন করে না বলতো তাহলে তো আমরা কেউ জানতে পারতাম না। এইভাবে তুই বিয়ের পিঁড়িতে বসে যাবি আমাদের না বলে? কলেজ ছেড়েছিস বলে কি বান্ধবীদেরকেও ছেড়ে দিয়েছিস নাকি? সাতচন্নি কোথাকার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো ফারিয়া। তার মেজাজটা যেন ভীষণ বিগড়ে আছে। শুধু তার একার নয়, ফারিয়ার সাথে সাথে পেমা আর ইতিরও একই অবস্থা। তিনজনেই ভীষণ রেগে আছে তানিশার ওপর। তারা তানিশার বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও তানিশা নিজের বিয়ের কথা কেন তাদের জানায়নি। তাই কিন্তু তানিশা এখন সেদিকে খেয়াল করার সময় নেই। তার মাথার মধ্যে এখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাকে বাইরে যেতে হবে, দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে। সে ওদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাইরে থেকে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই ওর হাত টেনে ধরে বিছানার উপর নিয়ে গিয়ে ধপাস করে বসিয়ে দেয় তিন বান্ধবী। তারপর তারা ওকে ঘিরে ধরে বসে পড়ে। পিমা রাগে গলায় বলল, এই সেমরি, তুই কি পেয়েছিস কি? আমাদের একা একা রুমের মাঝে রেখে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এইভাবে কোথায় পালিয়ে যাচ্ছিস? আজকে আমাদের সব প্রশ্নের উত্তর দিবি, তারপর বাইরে যাবি। কি ভেবেছিস তুই আমরা কি পর হয়ে গেছি তোর? এবার তানিশা ওদের দিকে ফিরে তাকালো। কিছুক্ষণ করুণ চোখে তিন বান্ধবী দিকে তাকিয়ে থেকে হু করে কাঁদতে শুরু করলো। অযথায় কান্না করছে তানিশা। ওকে হঠাৎ এইভাবে কান্না করতে দেখে তিন বান্ধবী যেন হসককে এগে উঠল। বুঝতে পারছে না হঠাৎ তানিশার এমন কান্না করার কারণ। ওকে তিনজন মিলে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে তানু, এভাবে কান্না কেন করছিস? বল আমাদের, প্লিজ। আমাদের কথা মন খারাপ করিস না, আমরা তো এমনিতেই মজা করছিলাম। ওদের কথার কোনো উত্তর না দিয়ে কান্না করতে করতে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি বিয়ে করতে পারবো না। তোরা প্লিজ বাবাকে বোঝা, তিনি যেন বিয়ের অনুষ্ঠান না করে। কার সাথে বিয়ে ঠিক করেছে আমার? আমি বিয়ে করতে চাই না, আমার কাউকে বিয়ে করা সম্ভব না। তোরা কিছু কর, যেভাবেই হোক আমার বিয়েটা আটকা প্লিজ। কথাগুলো বলেই তিন বান্ধবীর সামনে হাত জোর করে কান্না করতে লাগলো তানিশা। ওর এমন কথা শুনে আর এমনভাবে কান্না করতে দেখে যেন তিন বান্ধবী হতভম্ব হয়ে গেল। তারা কি করবে বুঝে উঠতে পারছে না। ইতি মাঝখান থেকে বলে উঠল, তানিশা, এসব কি বলছিস তুই? তোর কার সাথে বিয়ে ঠিক হয়েছে তুই জানিস না সেটা? তোর তো ইদ্দিস স্যারের সাথে বিয়ে ঠিক হয়েছে, যাকে তুই আগে থেকেই পছন্দ করতি। কিন্তু এখন কেন এমন বলছিস? ওদের কথার দেখে যেন কোনো খেয়ালই নেই তানিশার। সে পাগলের মতো করছে। তাকে যেইভাবেই হোক এই বিয়েটা আটকাতে হবে, নইলে ওই জিন সব কিছু ধ্বংস করে দেবে। এই ভয়টা যেন ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে তানিশাকে। ও বান্ধবীদের মাঝখান থেকে উঠে দ্রুত দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তিন বান্ধবী ওর কাণ্ড দেখে হতভঙ্গের মতো তাকিয়ে রইল। তাদের মাথায় যেন কিছুই ঢুকছে না। তানিশা বাইরে বের হওয়ায় আব্বুকে খুঁজতে লাগলো। পুরো বাসা ভর্তি মানুষ, সবাই কাজে ব্যস্ত যার যার মতো। তানিশাকে দেখে অনেকে কেমন বাঁকা চোখে তাকিয়ে রয়েছে। ও সেই দিকে তোয়াক্কা না করে নিজের বাবাকে খুঁজতে লাগলো। তাকে যেইভাবেই হোক এই বিয়েটা আটকাতে হবে। খুঁজতে খুঁজতে বাসা থেকে বেরিয়ে গেটের কাছে পৌঁছে গেল সে। গেটের বাইরে যেতেই দেখলো একটি কালো রঙের গাড়ি এসে গেটের সামনে দাঁড়ালো। একটু পর গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে এলো ইদ্দিস। তার মুখে মুচকে হাসি, পরনে কালো রঙের স্যুট প্যান্ট, চোখে কালো সানগ্লাস, অনেকটাই বেশ হ্যান্ডসাম দেখতে লাগছে তাকে। তানিশাকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের চোখের সানগ্লাসটা খুলে হাতে নিল ইদ্দিস। তারপর তানিশার সামনে এসে ভোরু কুচকে তাকিয়ে বলল, আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন মিস তানিশা? একদিনের মধ্যেই এতটা চেঞ্জ, সেটা তো ভাবতেও পারেনি। ওর কথার কোনো উত্তর না দিয়ে তানিশা দ্রুত সেখান থেকে সরে বাড়ির ভিতর যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই ওর হাত ধরে
ফেললো ইদ্দিস। তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে কিছুটা ওকে হয়ে বলল, আমার জন্য যখন অপেক্ষায় করছিলেন তাহলে এইভাবে আবার পালিয়ে যাচ্ছেন কেন? আপনি ভুল করছেন। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম না। আমি বাবাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি, কিন্তু এখানে উনাকে খুঁজে পাচ্ছি না, আর খুঁজেও পাবেন না, কেননা উনি এখন আমাদের বিয়ের কাজে ব্যস্ত। আসলে কি বলুন তো, আমার আব্বু তো দেশে নেই, তিনি তো এখন দেশের বাইরে, আর আমার আত্মীয় স্বজন বা আপন বলতে এখানে তেমন কেউ নেই। তাই আমার সকল বিয়ের কাজ এবং আপনাদের সকল কাজ আমার হবু শ্বশুর মশাইকে একাই সামলাতে দিচ্ছি, তাই একটু বেশি ব্যস্ত তিনি। আপনার কোনো কিছু প্রয়োজন থাকলে আমায় বলতে পারেন। ওর কথার উত্তরে তানিশা কিছু একটা ভাবলো, তারপর দ্রুত উচ্চরিত হয়ে বলে উঠল, ঠিক আছে, আপনাকে বলছি, প্লিজ আপনি এই বিয়েটা করবেন না ইদ্দিস। আপনি চাইলে আপনার জন্য আমি নিজে পাত্রী দেখে ভালো মেয়ের সাথে আপনাকে বিয়ে করিয়ে দেব, কিন্তু দয়া করে আপনি আমাকে বিয়ে করবেন না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শুধু আপনাকে কেন, আমি কাউকে বিয়ে করব না। প্লিজ আপনি বাবাকে বুঝিয়ে বলুন আমাকে যেন আপনার সাথে বিয়ে না দেয়। ওর কথা শুনে বাঁকা হাসল ইদ্দিস। তারপর আফসোস করার মতো শব্দ করে বলতে লাগলো, সেটা তো সম্ভব নয় মিস তানিশা। আপনার অন্য কারোর সাথে বিয়ে হবে না, আর না আমি অন্য কাউকে বিয়ে করব। আজকে আপনার সাথে আমার বিয়ে হবে, তাও আবার এই বাড়িতেই। আমি বিয়ের ডালা সকল জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলো ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি ভিতরে যান, বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আমি চাই না আমার বউকে বাইরের মানুষ দেখুক। এইটুকু বলতেই ফারিয়া, পেমা আর ইতি এসে ঘিরে ধরল ওদের। তিনজনের মুখেই দুষ্টু হাসি। তারা দুষ্টুমির ছলে বলল, তাই তো বলি, আমাদের তানি ম্যাডাম এইভাবে আমাদের মাঝখান থেকে উঠে কোথায় পালালো। কিন্তু উনি যে এখানে হবু বরের সাথে রোমান্স করতে ব্যস্ত তা তো বুঝতেই পারেনি। কিরে, এতক্ষণ তো খুব কান্নাকাটি করছিলি বিয়ে করবি না বলে, আর এখন আমাদের ছেড়ে এসে দুলাবের সাথে একা একা প্রেমালাপ করছিস? এটা কিন্তু ঠিক না। ওদের কথায় ভীষণ রকম বিরক্ত হলো তানিশা। সে রাগে চোখে বান্ধবীর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে মাঝখান থেকে ফোর কেটে ইদ্দিস বলে উঠল, আসলে কি বলেন তো শালিকারা, আপনাদের বান্ধবী তার হবু বরের সাথে কথা না বলে এক মুহূর্তেও থাকতে পারছে না, তাই এখানে আমাকে দেখেই এগিয়ে এসে কথা বলতে শুরু করলো। দেখুন না, এত কথা বলছে যে আমরা এখনো বাসাতেই ঢুকতে পারিনি। কথাটা বলেই তানিশার দিকে তাকিয়ে চোখ মারল ইদ্দিস। তার এমন কথা এবং কাণ্ড বিরক্তটা যেন আরও বেড়ে গেল তানিশার। এই মুহূর্তে তার কোনো রকম ফিলিংস আসছে না, শুধুমাত্র বিরক্ত আর ভয় ছাড়া। তাই সে সকলের মধ্য থেকে বেরিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। ও চলে যাওয়ার পর ওর তিন বান্ধবী আর ইদ্দিস মিলে ওখানে বেশ কিছুক্ষণ কথা বলল। তারপর ডালা নিয়ে আসার জিনিসপত্রগুলো বান্ধবীর সহজতায় ভিতরে নিয়ে গেল ইদ্দিস। বাইরের সব কাজ শেষ করে ইদ্দিস তানিশার রুমে প্রবেশ করলো। দেখলো তানিশার জানলার পাশে দাঁড়িয়ে এক মনে কিছু একটা ভাবছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। গুটি গুটি পায়ে তানিশার কাছে এগিয়ে যেতে লাগলো। তানিশার থেকে প্রায় 4 ফুট দূরত্ব থাকতে তানিশা শান্ত কণ্ঠে বলে উঠল, আপনি বুঝতে পারছেন না ইদ্দিস, আপনি কত বড় ভুল করতে যাচ্ছেন। দয়া করে এখনো সময় আছে, বিয়েটা বন্ধ করুন, নইলে এটা হবে আপনার জীবনের সবচাইতে বড় ভুল। আমাকে বিয়ে করে নিজের মৃত্যু ডেকে আনবেন না প্লিজ। কথাগুলো বাইরের দিকে তাকিয়ে বলল তানিশা। তারপর শান্ত চোখে ফিরে তাকালো ইদ্দিসের দিকে। সে এক পা করে তানিশার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, কিছু হবে না আমার। আমি জানি তুমি কেন আমায় বিয়ে করতে চাচ্ছ না। তোমার ভয়ের কারণটা আমার অজানা নয়, কিন্তু তবু আমি শুধু তোমাকে বিয়ে করব। তাই এত চিন্তা ভাবনা না করে লক্ষ্মী মেয়ের মতো বিয়েটা করে নাও আমায়। আমি এখন যাচ্ছি, সময় মতো চলে আসবো তোমায় বউ করে নিয়ে যেতে। কথাগুলো বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে চলে গেল ইদ্দিস। তানিশা ওর চলে যাওয়ার দিকে এক নজর তাকিয়ে থাকে। ইদ্দিসের কথাগুলো যেন সে বুঝতেই পারছে না, কেন যে বারবার মনে হচ্ছে ইদ্দিস এই প্রত্যেকটা কথাই যেন রহস্য জড়িয়ে আছে। কিন্তু
কি সেই রহস্য তা জানা নেই তানিশার। তবে সেইটা জিনিস লক্ষ্য করলো, জ্ঞান ফেরার পর সে একবারের জন্য জিনের কোনো অস্তিত্ব আশেপাশে দেখতে পায়নি। তবে কি জিনটা চলে গেছে, আর কোনো ক্ষতি করবে না ওর? শত চেষ্টা করেও নিজের বিয়েটা আটকাতে পারলো না তানিশা। বাবার জেদের কাছে হার মেনে তাকে বিয়ের পিঁড়িতে বসতেই হলো। সে যখন তার বাবাকে খুঁজে পেয়ে বলেছিল সে বিয়েটা করবে না, তখন তার বাবা এক কথায় বলে দিয়েছিল সে যদি বিয়ে না করে তাহলে তার বাবার মরা মুখ দেখবে। এই কথার পর তানিশা আর কিছু বলার মতো জায়গা ছিল না। তাই সে চুপচাপ চোখের জল বিসর্জন দিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু তার মনে প্রচুর ভয় জেগে বসেছে। আদৌ কি ওই জিন ইদ্রিসকে ছেড়ে দেবে? যদি বিয়ের রাতে নিজের স্বামীকে হারাতে হয়, তাহলে ওর চাইতে অসহায় মেয়ে পৃথিবীতে আর কেউ হয়তো থাকবে না। বিয়ের সব কাজ ভালোভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার বিদায়ের পালা। বিদায়ের সময় তানিশা এইদিকে ওইদিকে তাকে জিনকে খুঁজতে থাকে। তার কেন জানি বারবার মনে হচ্ছে জিন তার আশেপাশে কোথাও আছে। ক্ষিপ্ত নজরে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু তা নিয়ে আশেপাশে কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। বাবা এবং বান্ধবী সকলের কাছ থেকে বিদায় নিয়ে ইদ্রিসের সাথে গাড়িতে উঠে বসে তানিশা। গাড়িতে ওঠার পর হঠাৎ তার চোখ যায় বাসার ছাদের উপর। সেখানে সেই ভয়ঙ্কর অবয়টা দাঁড়িয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রাগে যেন থরথর করে কাঁপছে সে। চোখ দিয়ে অগ্নিশিখা বের হচ্ছে তার। জিনকে এমন ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে কেঁপে উঠল তানিশা। মনের মাঝে অজানা আতঙ্কে ছেয়ে যায়। সে দ্রুত ইদ্রিসের একটা হাত শক্ত করে ধরে ফেলে। এতে ইদ্রিস বেশ অবাক হয়ে তার দিকে তাকায়। তার চোখের দিকে লক্ষ্য করে, দেখে সে বাইরের দিকে ভয়াত্মক চোখে তাকিয়ে আছে। ইদ্রিসও কিছুটা উবু হয়ে সেই দিকে তাকায়, কিন্তু তার চোখে তেমন কিছুই পড়ে না। সে তানিশার হাতটা দুই হাতে জড়িয়ে নিয়ে তার দিকে শান্ত চোখে তাকিয়ে বলে ওঠে, তানিশা, তুমি ঠিক আছো? এমন করছো কেন বাইরের দিকে তাকিয়ে? তোমার কি শরীর খারাপ লাগছে? ইদ্রিসের কথায় ধ্যান ভাঙল তানিশার। সে বাইরের দিক থেকে চোখ সরিয়ে ইদ্রিসের দিকে করুণ দৃষ্টিতে একবার তাকায়। তারপর মাথা নিচু করে ওর হাতটা ছেড়ে দিয়ে গভীর গলায় বলে, আমি ঠিক আছি। ওর কথার উত্তরে ইদ্রিস আর কিছুই বলল না। চুপচাপ বসে রয়ে বাইরের দিকে দৃষ্টি রাখে। ইদ্রিসের বাড়িটা দোতলা, তবে অনেকটা জায়গা জুড়ে বিশাল বড় একটা বাড়ি। সামনে অনেকটা জায়গা জুড়ে ফুল ও ফলের বাগান। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। এত বড় বাড়িতে ইদ্রিস একাই থাকে ভেবেই ভীষণ রকম অবাক হয় তানিশা। বাড়িটা এক নজর ভালো করে দেখে নেয় সে। এত কিছুর মাঝেও ওর মনের মাঝে ধূপধূপানি যেন থামছে না। জিন কি করতে পারে সেটা ভেবেই যেন মনটা খুঁটখুট করছে তার। এইদিকে ইদ্রিসের মাঝে কোনো রকম চিন্তা ভাবনা দেখা যাচ্ছে না। সে তো মহা খুশি তানিশাকে বউ করতে পেরে। নতুন বউ বাড়িতে এলে কত মানুষ তাকে আপ্যায়ন করে ঘরে তোলে, কিন্তু ইদ্রিসের বাড়িটা যেন পুরাই ভিন্ন। এখানে নেই বলতে কেউ নেই, শুধুমাত্র ইদ্রিস আর তানিয়া ছাড়া। বাসার বাইরের গেটের কাছে দুজন দারোয়ান আছে মাত্র। ইদ্রিস নিজেই তানিশার হাত ধরে নিয়ে বাসার মধ্যে প্রবেশ করে। তারপর সোজা ওকে নিয়ে বাসর ঘরে চলে যায়। ওকে বিছানার উপর বসতে বলে নিজের রুম থেকে বেরিয়ে যায়। বিছানায় বসে পুরো রুমের মাঝে ভালোভাবে চোখ বুলিয়ে নেয় তানিশা। রুমটা অনেক সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা, যেন কোনো ফুলের রাজ্য চলে এসেছে তানিশা। চারিদিকে শুধু ফুল আর ফুল। পুরো রুম জুড়ে ফুলের মিষ্টি গন্ধে মন মাতানো অবস্থা। চারিদিকে এত ফুল দেখে কিছুক্ষণের জন্য জিনের কথা ভুলেই যায় তানিশা। সে ফুল ভীষণ পছন্দ করে, তাই এতগুলো ফুল একসাথে দেখে মনটা যেন আনন্দে নেচে ওঠে তার। বিছানা থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে নেয়। প্রত্যেকটা ফুল স্পষ্ট করে আর মুখে হাসি ফুটে ওঠে তানিশার। তখনই হঠাৎ রুমের মাঝে থাকা বাতিগুলো জ্বলতে নিভতে শুরু করে। হঠাৎ অজানা আতঙ্ক ভয়ে ছেয়ে যায় তানিশার মন। সে ঘরের এক কোনায় গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার সামনে এসে হাজির হয় সেই ভয়ঙ্কর অবয়টি। জিনটাকে অন্য দিনের চাইতেও আজকে যেন আরও 10 গুণ বেশি ভয়ঙ্কর লাগছে দেখতে। জিনকে দেখে ভয়ে কেঁপে উঠল তানিশার মন। সে দৌড়ে পালানোর জন্য সামনের দিকে পা বাড়ায়। তখনই ওই জিন অবয়টা
ঝড়ের বেগে তার কাছে ছুটে গিয়ে তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে। পুরো রুমের মধ্যে যেন ঝড়ের সৃষ্টি হয়। পুরো রুমটা তছনছ হয়ে যায়। ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে মেঝোতে। বিছানার উপর পড়ে গিয়ে বেশ ব্যথা পায় তানিশা। সে উঠে বসার চেষ্টা করতেই জিনটা গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তার হাত পা চারিদিক থেকে যেন অবাক হয়ে যায়। চুল পরিমাপ কথা বলা বা নড়াচড়া করার মতো শক্তি নেই তার। এবার জিনটা উঠে পড়ে লেগেছে তানিশার গায়ের কাপড় খোলার জন্য। অসহ্য যন্ত্রণা চোখ বন্ধ করে নেয় তানিশা। চোখ দিয়ে অঝোরের ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে। সে বুঝতে পারে আজ হয়তো তার জীবনের শেষ দিন। এই জিনটা তাকে খুব বাজেভাবে মারতে চাচ্ছে। হঠাৎ সে খেয়াল করে রুমের মাঝে সব কিছু শান্ত হয়ে গেছে। সে নিজের হাত পা নড়াতে পারছে। তানিশা এবার ধীরে ধীরে নিজের চোখ খোলে। শরীরটা যেন ভীষণ রকম ব্যথা করছে তার। সে এবার উঠে বসে চারিদিকে তাকে ভীষণ রকম অবাক হয়ে যায়। কারণ পুরো রুমটা আগের মতো সাজানো গোছানো এবং পরিপাটি হয়ে আছে, যেন এতক্ষণ কিছুই হয়নি। কিন্তু তানিশার পুরোপুরি বিশ্বাস এখন যেটা হয়েছে সেটা স্বপ্ন নয়, সেটা বাস্তব। কিন্তু এইটুকু সময়ের মাঝে সব কিছু আগের মতো হলো কি করে? নিজের দিকে তাকিয়ে দেখে সে নিজেও একদম পরিপাটি এবং ঠিকঠাক আছে। কোনো কিছুই হয়নি তার সাথে। কিন্তু তানিশার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, সে তো এখনও ঘুমায়নি, জেগেছিল সারাক্ষণ। তাহলে এসব স্বপ্ন হবে কি করে? তখনই দরজা খোলার শব্দেই সেই দিকে তাকিয়ে দেখে ইদ্রিস রুমে ঢুকছে। তানিশা কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ইদ্রিসের হাতে দুধের গিলাস ছিল। তানিশা হঠাৎ এইভাবে ধরায় হাত থেকে দুধের গিলাসটা পড়ে যায় নিচে, ভেঙে চুরমার হয়ে যায় সেগুলো। ইদ্রিস বেশ অবাক হয়ে তার দিকে ঘুরে দাঁড়ালো। তাকে নিজের মুখোমুখি নিয়ে এসে দু গালে হাত রেখে শান্ত গলায় বলল, কি হয়েছে তাসু? তোমার এতটা হাইপার হচ্ছে কেন? কিছু দেখে কি ভয় পেয়েছো নাকি? তানিশা কোনো উত্তর দেয় না। তার থেকে নিজেকে ছাড়ে নিয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। ওর কাণ্ড দেখে ইদ্রিস মুচকি হাসে। ওর কাছে দু পা এগিয়ে গিয়ে থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। ইদ্রিস কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই তানিশা দেখে ইদ্রিসের ঠিক পিছনেই ওই অবয়টা দাঁড়িয়ে রাগে ফোঁস করছে। তানিশা চিৎকার করে দিয়ে ইদ্রিসকে শক্ত করে জড়িয়ে ধরে। সাথে সাথে অবয়টা হাওয়ায় মিলিয়ে যায়। তানিশার কাণ্ডই হতভম্ব হয়ে যায় ইদ্রিস। সে নিজেকে শান্ত করে তানিশার মাথায় আলতোভাবে হাত বোলাতে বোলাতে দুষ্টুমি করে বলে, ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আমার জীবনটা নিরামিষময় হয়ে যাবে। কেননা সারা জীবন আমাকে একাই একাই রোমান্স করতে হবে। কোনোদিন তুমি আর রোমান্স করবে না। কিন্তু এখন তো দেখছি আমার চাইতেও তুমি 5 ধাপ এগিয়ে আসছো। আমি এখনো কিছু করলাম না, অথচ তুমি সুযোগ বুঝে আমাকে দুইবার এভাবে জড়িয়ে ধরলে। আমার বউটা দেখি অনেক রোমান্টিক। ইদ্রিসের কথায় বেশ লজ্জা পেল তানিশা। সে দ্রুত ইদ্রিসের কাছ থেকে সরে যাওয়ার জন্য প্রস্তুতি হলো। কিন্তু ইদ্রিস তাকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, জড়িয়ে যখন ধরছো তাহলে আবার পালাতে চাচ্ছ কেন? এইভাবে থাকো না বউ। কথাগুলো বলেই সে খেয়াল করলো তার কাঁধের কাছে ভিজে যাচ্ছে। তানিশা কান্না করছে অঝরের ধারায়। সে দ্রুত নিজের থেকে ওকে ঝরিয়ে নিয়ে সামনে দাঁড় করালো। দেখলো চোখের কাজলগুলো লেপটে গেছে কান্না করতে করতে। ইদ্রিস আলতো হাতে চোখ মুছে দিয়ে শান্ত গলায় বলল, কান্না করছো কেন তাসু? বাবার কথা ভীষণ মনে পড়ছে বুঝি? প্লিজ এইভাবে কেঁদো না। তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না। ওর কথার উত্তরে তানিশা ওর থেকে নিজেকে সারিয়ে নিয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। কঠোর চোখে ওর দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আপনাকে আমি বারবার মানা করার সত্ত্বেও কেন বিয়ে করলেন আমায়? আপনি ভাবতেও পারছেন না কত বড় ভুল করেছেন আপনি আমায় বিয়ে করে। ওর কথার উত্তরে ওর হাত ধরে এক ঝাটকানি নিজের সাথে মিশিয়ে নিল ইদ্রিস। তারপর দাঁতের জাত চেপে রাগী গলায় কানের কাছে ফিসফিস করে বলল, আমি জানি তানিশা তুমি বারবার এই কথা কেন বলছো, কিন্তু তুমি হয়তো জানো না আমি তোমার ব্যাপারে সব কিছু জেনেই এত আগ্রহ নিয়ে তোমায় বিয়ে করেছি। কোনো কিছুই আমার অজানা নয়। আর শুধু আমিই নয়, তুমি যেটা সব সময় থেকে লুকিয়ে রেখেছো সেটা তোমার বাবাও
বেশ ভালো করে জানে। চাইলে তোমার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। ইদ্রিসের কথায় ভীষণ অবাক হয়ে যায় তানিশা। সে বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে ছোট্ট করে প্রশ্ন করে, আপনি সব জানেন মানে? মানে হলো তুমি যে খারাপ জিনটার কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছো সেটা আমরা জানি। আমি আগেই জানতাম না, কিন্তু কালকে তোমার বাবা আমাকে সব বলেছে যখন তুমি অজ্ঞান অবস্থায় ছিলে। আর এই সব কিছু জানার পর তোমার প্রতি আমার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে গেছে। তাই একদিনের মধ্যে বিয়ের সকল আয়োজন করে এইভাবে বিয়ে করে আনলাম তোমায় আমি। আপনি সব কিছু জেনেও কেন এমন করলেন ইদ্রিস? কেন নিজের বিপদ নিজেই ডেকে আনলেন? কারণ আমি এইসব জিন ভূতের কাহিনী বিশ্বাস করি না। এইসব শুধু কল্পনায় কি গল্পে শোভা পায়, বাস্তবে নয়। তুমি আজকালকার মেয়ে হয়ে এসব কি করে বিশ্বাস করো বলো তো? কথাগুলো বলেই তানিশার দিকে অবিশ্বাসের চোখে তাকালো ইদ্রিস। তানিশা তার কথায় ভীষণ গভীর হয়ে গেল। কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থেকে কিছু একটা ভেবে শান্ত চোখে ওর দিকে ফিরে তাকালো। তারপর শান্ত গলায় বলল, ইদ্রিস, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন? রাসূলের উপর প্রেরিত হক পবিত্র কোরআনকে বিশ্বাস করেন? ওর এমন প্রশ্নই ভ্যাবাচাকা খেয়ে গেল ইদ্রিস। সে নিজেকে শান্ত করে কঠোর গলায় তানিশার দিকে তাকিয়ে বলে উঠল, এইসবের সাথে দিনের সম্পর্কে কি বলো তো তানিশা? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি অবশ্যই বিশ্বাস করি আমি একজন মানুষ, মুসলমান। আর যদি এগুলো বিশ্বাস না করে তাহলে তো কাফেরে পরিণত হবে। ঠিক বলেছেন ইদ্রিস, আমিও আপনাকে ঠিক এটাই বোঝাতে চাইছি। আপনি যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে কোরআনে আল্লাহ পাকে জিনেদের কথা বলেছেন। এমনকি কোরআনের মাঝে জিনের জাতিকে নিয়ে একটি সূরাও আছে। সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। আর এসব জেনে থাকলে তাহলে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে যে জিন জাতি পৃথিবীতে অবশ্যই আছে। তানিশার কথা শুনে এবার আর কিছু বলার মতো মুখ থাকলো না ইদ্রিসের। সে এবার চিন্তায় পড়ে গেল। তানিশার কথাগুলো এক এক করে মেলাতে শুরু করলো। এতক্ষণ যেটা ভেবে দেখেনি সেটা যেন এবার তার ভাবনায় ফিরে এসেছে। বেশ কিছুটা সময় নিয়ে ভেবে তানিশার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা সত্যি। এবার আমিও মেনে নিচ্ছি জিন জাতি পৃথিবীতে সত্যি আছে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তারা সারা পৃথিবীতে এত মানুষ থাকতে তোমার পেছনে কেন পড়ে আছে? আর তোমাকে বিয়ে হতে দেবে না কেন? সেই ব্যাপারে আমিও কিছু জানি না ইদ্রিস, কিন্তু ওই খারাপ জিনটা আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে। ওর হাত থেকে মুক্ত পাওয়ার জন্য সব কিছু করতে পারবো আমি। মাঝে মাঝে মনে হয় নিজেকে নিজেই শেষ করে দিই। আমাকেও ভয় দেখে রেখেছে যে আমি যদি ওর ব্যাপারে কাউকে বলি সেই মুহূর্তে ওই লোককে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। তা আমি বাবাকে কোনো কিছু বলতে পারিনি, আর আপনাকেও না। কথাগুলো বলেই কান্নায় শুরু করলো তানিশা। তাকে কান্না করতে দেখে ইদ্রিস তাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে নিয়ে গিয়ে বিছানার উপর বসালো। তারপর চোখের পানি মুছে দিয়ে প্রশ্ন করলো, তোমার ঠিক কবে থেকে মনে হয় তানিশা যে তোমার সাথে একটি জিন আছে যে তোমার বিয়ে হতে দেবে না? বা তুমি তার ব্যাপারে কাউকে বললে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে? তানিশা এবার ইদ্রিসের দিকে ফিরে তাকালো। কতদিন হলো অপেক্ষা করে আছে সেই এই সময়টার জন্য, যখন সেই জিনের ব্যাপারে সব কথা কাউকে বলতে পারবে। সে যেন অস্তিত্ব হয়ে গিয়েও কথাগুলো বুকের মাঝে চেপে রাখতে। তানিশা উচ্চেত হয়ে বলতে শুরু করলো, 2 বছর আগে সেই দিনটার কথা মনে আছে আপনার ইদ্রিস? যেদিন আপনার আব্বু তার সব কিছুর দায়িত্ব আপনার হাতে তুলে দিয়েছিলেন, আর সেই জন্য আপনি পার্টি রেখেছিলেন। সেই পার্টিতে আমার সাথে আপনার প্রথম দেখা হয়েছিল, মনে আছে আপনার সেই দিনের কথা? হ্যাঁ, আমি কিছুই ভুলিনি। সেই দিনের কথা কি ভোলা যায়? সেই দিন তো আমি প্রথমবারের মতো কোনো মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছিলাম, আর সেই মেয়েটা ছিলা তুমি। তানিশা ইদ্রিসের কথা গুরুত্ব না দিয়ে আবার বলতে শুরু করলো, সেই দিন আপনাদের পাঠের শেষে রিক্সা করে বাসায় ফেরার সময় রাস্তার মাঝে আমার কেমন একটা অস্তিত্ব ফিল হতে থাকে। যদিও আমি বাবার সাথেই ছিলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছিল আমার আশেপাশে আরও কেউ আছে যে তৃপ্ত নজরে তাকিয়ে আছে আমার দিকে।
কিন্তু আশেপাশে শুধু রিক্সাওয়ালা ছাড়া আর কাউকে দেখছিলাম না। আর এমনটা আমার সাথে সেই দিনই প্রথম হয়েছিল। তার আগেও বেশ কয়েকবার আমার এরকম ফিল হয়েছিল। বলতে গেলে ছোটোবেলা থেকেই আমার মনে হতো আমার আশেপাশে কারো অস্তিত্ব টের পাচ্ছি, কিন্তু তাকে কখনোই দেখতে পাইনি। সেই দিন রাতে বাবার সাথে বাসায় ফেরার পর আমি ভীষণ ক্লান্ত ছিলাম, তাই নামাজ না পড়ে শুয়ে পড়ি। বিছানায় শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে যায়। হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে যায়। রাত তখন আনুমানিক 2টা থেকে 2:30 বাজে হয়তো। ঘুম ভাঙতেই বাথরুমের চাপ অনুভব করি, তাই বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে পা বাড়াই। তখন আমার মনে হয় আমার রুমের পশ্চিম কোণায় কেউ দাঁড়িয়ে আছে। আমি দ্রুত সেদিকে ফিরে তাকাই, কিন্তু সেখানে কিছুই ছিল না। তাই মনের ভুল ভেবে দ্রুত বাথরুমের মধ্যে ঢুকে পড়ি। বাথরুম সেরে এসে হাত মুখ ধুয়ে বাথরুম থাকায় আয়নার দিকে তাকাতে জোরে চিৎকার দিয়ে উঠি। আয়নার মধ্যে তখন আমি ছাড়া অন্য আরেকটা কালো ছায়া ছিল, যেটা ঠিক আমার পেছনে দাঁড়ানো। দ্রুত পিছনে তাকিয়ে দেখি কিছুই নেই। আয়নার মধ্যে আর কাউকে দেখা যাচ্ছিল না। প্রথমে ভয় পেলেও নিজের মনের ভুল ভেবে নিজেকে সান্ত্বনা দেই। তারপর বাথরুম থেকে বেরিয়ে সোজা এসে শুয়ে পড়ি। কিছুটা ভয় অনুভব হলেও তেমন একটা গুরুত্ব দেইনি। এইটুকু বলে থামলো তানিশা। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো। সেই দিনের পর থেকে আমার সবসময় মনে হতো যেন কেউ আমার তীব্র নজরে দেখছে। মাঝে মাঝে আমি অদ্ভুত ধরনের কাক ও বিড়াল দেখতে পেতাম, যেগুলো আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো। প্রথমে আমি ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কখনোই বুঝতেই পারিনি যে এটা খুব খারাপ কিছু আমার উপর নজর রাখছে। এইভাবে কেটে যায় প্রায় 2টা মাস। এর মাঝে বেশ কয়েকবার ভয় পাই, কিন্তু সেইভাবে কখনোই গুরুত্ব দিইনি। তারপর একদিন দুপুরে বাবার ফোন পেয়ে দ্রুত বাসায় ফেরার পর দেখলাম আমার বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, সব দিক দিয়েই ভালো। আব্বু তাদের সাথে কথা বলছে, তারা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমি তখনও মনে মনে একজনকে পছন্দ করতাম। তবুও বাবার মুখের উপর না করতে পারতাম না বলে চুপচাপ তাদের সামনে কথার উত্তর দেই। তারপর আমায় দেখে পছন্দ করে, বিয়ের জন্য তাড়া দেয়। কিন্তু বাবা কিছুদিন সময় নেয় তাদের থেকে, কারণ আমার মত না নিয়ে বাবা কখনোই শুধু নিজের সিদ্ধান্তে আমায় বিয়ে দিবেন না। তারপর কি হলো? তারা চলে যাওয়ার পর বাবা আমার কাছে আসে। আমার কাছে জানতে চায় আমি ওনাদের সিদ্ধান্তে রাজি কি না, এই বিয়েটা খুশি মনে করতে চাই কি না। আমি বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে যাই। বাবা আলহামদুলিল্লাহ বলে তাদের ফোন করে বলে দেন যে বিয়ের ব্যাপারে। তারাও খুশি মনে দিন তারিখ ঠিক করে ফেলে। তার পরের সপ্তাহে শুক্রবার বিয়ে হবে বলে জানায়। সব কিছু ঠিকঠাকই চলছিল। সেই দিন রাত আনুমানিক 9:30টার দিকে ইতি আমার কাছে ফোন করে। ওর সাথে কথা বলার সময় রুমের মাঝে নেটওয়ার্ক না পাওয়ায় ছাদে চলে যায়। ছাদে ইতির সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। বেশ কিছুক্ষণ দুজনে হাসি ঠাট্টা করে কথা বলে ফোন রেখে দেই। ছাদ থেকে নামতে যাব, তখনই হঠাৎ অনুভব হয় আমার ঠিক পিছনে কিছু একটা দাঁড়িয়ে আছে। দ্রুত সেই দিকে ফিরে তাকাই, কিন্তু সেইখানে কেউ ছিল না। নিচের দিকে তাকিয়ে দেখি একটা ছোট্ট বিড়াল ছানা দাঁড়িয়ে আছে। বিড়ালটা একদম কুচকুচে কালো, কিন্তু খুবই সুন্দর। আমার ভীষণ মায়া হয়, একবারও মাথায় আসে না বিড়াল ছানাটা এখানে কোথায় থেকে এলো। আমি হাত বাড়িয়ে বিড়ালটাকে ধরতে যাই, তখনই সেটা আমার থেকে লাফিয়ে লাফিয়ে দূরে চলে যায়। হঠাৎ আমার কাছে কিছু একটা অস্বাভাবিক লাগলো বিড়ালটাকে। ভালো করে তার দিকে লক্ষ্য করে দেখি তার চোখগুলো স্বাভাবিকের চাইতেও একটু বেশি লাল এবং কেমন যেন অদ্ভুত রকমের হিংস্র দেখাচ্ছে। হঠাৎ ভয়ে আমার শীত দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায়। দ্রুত বিড়ালটাকে সেখানে রেখেই আমি ছাদ থেকে নেমে আসি। কেন জানি না আমার শরীরটা তখন ভীষণ রকম ভার হয়ে আসছে। সোজা রুমে চলে এসে ঘুমার জন্য প্রস্তুতি নেই। বিছানায় শুয়ে যখন ঘুমের জন্য চোখ বন্ধ করি, তখনই সেই বিড়ালটার মিউ মিউ শব্দ শুনতে পাই রুমের মাঝে। দ্রুত চোখ খুলে তাকিয়ে ধরফরে উঠে বসি। ততক্ষণে ভয় যেন অন্তরটা কেঁপে ওঠে। রুমের মধ্যে তাকিয়ে দেখি
সেই বিড়াল ছানাটা তখন তার চাইতে 5 গুণ বেশি বড় আকৃতি ধারণ করে ঠিক আমার পায়ের কাছে ফ্লোরে দাঁড়িয়ে আছে। এবার ওকে অসম্ভব ভয়ঙ্কর দেখতে লাগছে। এত বড় বিড়াল আমি এর আগে কখনোই দেখিনি। ভয়ে চিৎকার করার জন্য মুখ খুলি, কিন্তু আমার গলা দিয়ে কোনো রকম আওয়াজ বের হচ্ছে না। এতে যেন ভয়টা আরও বেশি জেগে বসে মনে। আমি দ্রুত বালির সামনে নিয়ে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করি। তখনই বিড়ালটা মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে উধাও হয়ে যায়। পুরো রুম খুঁজেও বিড়ালটাকে কোনো অস্তিত্ব খুঁজে পাই না। খেয়াল করি আমার হাতের ঠিক বাম পাশের খাট থেকে একটু দূরে একটি কালো ধোঁয়ার কুৎসিত দাঁড়িয়ে আছে। সেটা দেখে ভয়ে বিছানা থেকে লাফ দিয়ে নেমে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়ায়। ধোঁয়ার কুণ্ডের ভেতর থেকে গভীর গলায় শব্দ আসতে থাকে, তোর সাহস হয় কিভাবে বিয়েতে রাজি হয়? তোর বিয়ে কারোর সাথে হবে না, তুই কাউকে বিয়ে করতে পারবি না। আজ যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে কাল সকালে তার লাশ পাওয়া যাবে, তাকে আমি বাঁচতে দেব না। আর এইসব কথা যদি তুই কাউকে বলিস তাহলে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে সাথে সাথে মারা যাবে। মনে রাখিস, আমি আবার আসব, তোর কারোর সাথে বিয়ে হতে দেব না, তুই শুধু আমার। কথাগুলো বলেই ধোয়ার কুণ্ডিটা হাওয়ায় মিলিয়ে যায়। এইটুকু বলেই হু করে কেঁদে ওঠে তানিশা। কিছুক্ষণ দম নিয়ে চুপ হয়ে থাকে সে। ইদ্রিস উত্তেজিত হয়ে আবারও প্রশ্ন করে, তারপর কি হয়েছিল তানিশা? থামলে কেন বলো? তারপর আমি ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন শুনতে পাই বাবা জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর আমাকে ডাকছে। আমি দৌড়তে উঠে গিয়ে দরজা খুলে দিই। বাবাকে রাতের ব্যাপারটা কিছুই বলবো তার আগে বাবা বলে ওঠে, তানিশা, তোকে কখন থেকে ডাকছি, দরজা খুলছিস না কেন? ওইদিকে সর্বনাশ হয়ে গেছে। তোর সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল কালকে রাতে হঠাৎ সেই ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। বাবার মুখের কথাটা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় আমার। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বাবাকে সব বলতে যাব তখনই রাতের কথা মনে পড়ে যায়। ওই কালো ধোঁয়ার কুণ্ডিরটা বলেছিল যদি আমি তার ব্যাপারে কাউকে বলি তাহলে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। বাবাকে বললে যদি বাবারও নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। তাই আমি আর সাহস করে বাবাকে কিছুই বলতে পারিনি। আমি অঝোরের ধারায় কান্না করতে শুরু করি। বাবা ভাবে আমার বিয়ে ভেঙে গেছে দেখে হয়তো আমি কান্না করছি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে আমায় সান্ত্বনা দেয়, তার চাইতে ভালো ছেলের সাথে আমায় বিয়ে দিবেন বলে। কিন্তু আমি বাবাকে সেই দিন বোঝাতে পারিনি আমার কান্না করার কারণ। চলবে, পরবর্তী পাঠ খুব শীঘ্রই চলে আসবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।